আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, বানিয়াপাড়া মানবিক সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আজকে বানিয়াপাড়া মানবিক সংস্থার মানবিক টিম এসেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আমোদপুর গ্রামের একজন প্রতিবন্ধী ভাইয়ের সন্ধানে, যিনি বেশ কয়েক বছর আগে বাস থেকে পড়ে তার মেরুদণ্ডের হাড়ের ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং যার ফলে তিনি সঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না এবং তিনি তার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। কিন্তু জীবিকার সন্ধানে তাকে এই অবস্থাতেও একটি অটো ভ্যান চালাতে হয়। তো আমরা তার সন্ধানে এসেছি, আমরা আপনাদেরকে জানাবো তিনি আসলে কিভাবে তার জীবন পরিচালনা করেন। এবং আমরা আরও একটি বিষয় জেনেছি যে তিনি অত্যন্ত নিঃসঙ্গ জীবনযাপন করেন। এই যে আপনারা দেখছেন পাশেই ছোট্ট একটি কুটিরের মতো জায়গা, এখানে তিনি আসলে একাই থাকেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, এমনকি তার বাবা মায়ের পরিবারের পক্ষ থেকেও কেউ থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিরুল ভাই, আপনি এখন কেমন আছেন? খুব একটা ভালো নয় ভাই, চিকিৎসার জন্য অনেক কষ্ট হয়, গাড়ির চালাই খাই, মানে 8টা বছর ধরে অনেক অনেক কষ্টে জীবন কাটাই একা। আচ্ছা, আসলে আমরা আপনার কাছে আগে জানতে চাচ্ছি যে আপনি এখন আসলে কিভাবে আপনার এই সমস্যাটা হলো এবং এখন আপনি কি সমস্যা বোধ করছেন? এই সমস্যাটা হলো আমি গাড়িতে যাত্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট করি। কি গাড়ি সেটা? বাস অ্যাক্সিডেন্ট করার পর আমার মেরুদণ্ডে আঘাত পায়। আঘাত পাওয়ার পর আমি আর দাঁড়িয়ে উঠতে পারিনি। এখন আমাকে জরুরিভাবে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে আমি হয়তো সুস্থ। কতদিন আগে এই দুর্ঘটনাটি ঘটেছে? এটা 8-9 বছর হচ্ছে। 8 বছর আগে সমস্যা, কিন্তু আপনি চিকিৎসা করাতে পারেন না? করাতে পারিনি। আর্থিক অবস্থাতে আমি সমস্যা পারিনি। আর্থিক অবস্থা ভালো নাই শুনলেন আপনারা, এই কারণে সে আসলে তার চিকিৎসা করাতে পারেননি। এবং আপনি যে এই যে একেবারে নিরিবিলি একাকী এখানে বসবাস করছেন, আপনার কোনো আত্মীয় স্বজনকে আমরা দেখছি না, এর কারণ কি? আত্মীয় স্বজন সবাই আছে, মানে আমার ফ্যামিলিরা ওখানে আছে, আমি এখানে। ফ্যামিলি বলতে গেলে কি আছে? মা আছে, শুধু মা আছে। আপনার স্ত্রী, সন্তান, তারা সবাই আমাকে ফেলাই থুই চলে গেছে। আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমাকে ফেলাই থুই চলে গেছে। দর্শক, আপনারা শুনলেন, আসলে উনি যখন দুর্ঘটনার শিকার হয়ে অসহায় জীবনযাপন করেন তখন তার স্ত্রী এবং তার একটি ছোট্ট বাচ্চা ছিল, তাকে নিয়ে তার স্ত্রী চলে গেছেন এবং একটা মানবিক দিক দিয়ে যে বিষয়টা দরকার ছিল, তার যে সেবা যত্নের প্রয়োজন ছিল, সেটা আসলে তিনি পাননি। তো আসলে এখন আপনার শারীরিক কি সমস্যা আপনি বোধ করেন? আমি এখন সমস্যা ভোগ করি হচ্ছে শুধু মাজার মেরুদণ্ডতে একটু সমস্যা হয়। এই মেরুদণ্ডের জন্য আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, বসলে আমি উঠতে পারি না, বিছানায় শুলে, গাড়ি চালাইছি শুলে মনে হয় যে। আপনি তো যে অটো ভ্যান চালান, তো সেটা আপনার কি কষ্ট হয় না? আমি গাড়ি চালাইছি রাত্রে শুলে, সকালবেলা মনে হয় যে আমি উঠতে পারছি না। আর রাত্রে আসলে মনে হয় যে যখন ব্যথা হয় তখন মনে হয় যে হচ্ছে তীরের সাথে লটকায় থাকি। আমার জীবনটা মানে খুবই কষ্টের মধ্যে আমি কাটাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম যে আপনি তো খুব কষ্ট করে মানে হাঁটলেন, অর্থাৎ ঠিকভাবে হাঁটতে পারছেন না। এই অবস্থায় যে আপনি গাড়ি চালাচ্ছেন, এটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, তারপরেও গাড়ি চালাতে হয়, পেট আছে। দর্শক, আমরা আসুন দেখি যে আসলে আমাদের যে আমিরুল ভাই, তিনি প্রতিবন্ধী, কিভাবে আসলে তিনি তার চলাফেরা করতে পারেন না বা কতটুকু পারেন, সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করছি। আমিরুল ভাই, আপনি একটু উঠে একটু হেঁটে আমাদেরকে দেখানোর চেষ্টা করেন যে আসলে আপনি কিভাবে চলাফেরা করেন। দর্শক, দেখছেন যে আসলে সে অত্যন্ত কষ্টের মাধ্যমে আসলে উঠছে। তার মেরুদণ্ডের হাড়ের সাথে তার যে দেহের নিচের অংশ, তার আসলে কানেকশানের বেশ প্রবলেম রয়েছে। সে খুবই কষ্ট করে আসলে হাঁটেন এবং এই পর্যায়ে তিনি যে অটো ভ্যান চালান, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা আশা করি তার যদি সুচিকিৎসা গ্রহণ করা যায়, তাহলে হয়তো তিনি আবার পুনরায় সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তার দেখতে পাচ্ছি যে তিনি আসলে পাসপোর্ট করেছিলেন, এটা তার পাসপোর্ট। সে আসলে ইন্ডিয়াতে ভালো চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার ইচ্ছা করেছিলেন এবং তার এখানে পাসপোর্টের মেয়াদ লেখা আছে যে 16 জুলাই 2022, অর্থাৎ এই 2022 সালের
চলতি 2022 সালের 16 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু দুঃখজনক ব্যাপার যে তিনি এখন পর্যন্ত আসলে তার চিকিৎসার জন্য ভারতে যেতে পারেননি আর্থিক অবস্থার কারণে। এবং এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোটা আমাদের মানবিক দায়িত্ব হয়ে পড়েছে। সে যদি আর্থিকভাবে সাহায্য পায় তাহলে আমরা আশা করি যে পুনরায় সে আবার একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আমাদের আরও একটি যেটা সবচেয়ে কষ্টের বিষয় সেটা হলো এইরকম একটি অসুস্থ মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করছেন, তার পাশে আজকে কেউ নেই, তার স্ত্রী নেই, এমনকি তার যে বাবা মায়ের পরিবারের সদস্যরাও তার কাছে থাকেন না, তারা অন্য একটি জায়গায় থাকেন। তো এই অবস্থায় তার সুস্থ হয়ে বাঁচাটা এখন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আশা করি আমরা যদি তার পাশে দাঁড়াতে পারি তাহলে সে পুনরায় চিকিৎসা নিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। দর্শক, আমরা দেখছি যে তিনি গাড়িতে বসে কোনো রকম করে গাড়িটা চালাতে পারছেন এবং এভাবেই তিনি তার কষ্টের জীবনযাপন করছেন, কিন্তু তার আসলে দীর্ঘমেয়াদী একটি চিকিৎসার দরকার এবং চিকিৎসার মাধ্যমে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করার আশাবাদী। কিন্তু দুঃখজনক ব্যাপার, তার আর্থিক অসচ্ছলতার কারণে তিনি এখন আসলে চিকিৎসা করাতে পারেননি। তো আমরা আরও একটি তথ্য পেয়েছি যে আমার হাতে তার প্রতিবন্ধী কার্ড রয়েছে। আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই যে প্রতিবন্ধী কার্ড আমার হাতে রয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে সে প্রতিবন্ধী ভাতা কিন্তু এখনও পায়নি। সরকারের যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখান থেকে আমরা জানি যে প্রতিবন্ধীদের বর্তমান সরকার অনেককেই প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন এবং সরকারের বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সরকার প্রতিনিয়ত করছেন, কিন্তু আমাদের এই ভাইটি এখন পর্যন্ত তার প্রতিবন্ধী ভাতা পায়নি। তো আমরা সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি তাকে যেন দ্রুত এই প্রতিবন্ধী ভাতাটারও একটি ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা আমিরুল ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পায়ে আবার এখন নতুনভাবে একটা ক্ষত দেখা যাচ্ছে, এটার আসলে কারণ কি? ঈদের পরের দিন আমি অ্যাক্সিডেন্ট করি, মানে এই যে যে ঈদ হয়ে গেল ঈদুল ফিতরে দিন অ্যাক্সিডেন্ট করার কারণে আমি মানে সেই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে মানে বাইচে গেছি, টাকমাক ছিল না। ও আচ্ছা, এজন্য বাইচে গেছি। আল্লাহ শুকরিয়া। আসলে ওই পায়ে যে এটা সব সময় ওই পাটা সব সময় কি আপনার এরকম ভাবে মানে কাঁপে? এটা সব সময় না, যখন হলো একটু হয় তখন বেশিরভাগ সময় গাড়িতে বসলে কাঁপে, তখন এই জিনিসটা। আচ্ছা, আসলে ওনার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আসলে গাড়ি চালানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে তিনি এই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে যে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বললেন সেখানে তিনি কিন্তু আবার নতুনভাবে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। তো দর্শক, আসলে এই মুহূর্তে তার প্রয়োজন প্রপার ট্রিটমেন্ট এবং একটি সুচিকিৎসা দরকার, তাহলে তিনি স্বাভাবিক জীবনযাপনে গেলে তখন তিনি গাড়ি চালানো বা অন্য যে কোনো কাজই আসলে করতে সক্ষম হবেন। দর্শক, আপনারা যদি আমিরুল ভাইকে তার চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে তার হয়তো নতুনভাবে জীবন ফিরে পাওয়া সম্ভব হবে। তো আমরা আমিরুল ভাইয়ের কাছ থেকেই তার আসলে সাহায্য পাঠানোর জন্য তার বিকাশ নাম্বারটা শুনতে চাচ্ছি, আপনারা এই নাম্বারে পাঠাতে পারেন। ভাই, আপনার যদি বিকাশ নাম্বার থাকে দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আমার বিকাশ নাম্বার আছে 01737 189962। দর্শক শুনলেন, তার বিকাশ নাম্বার হলো 01737189962। আমরা নাম্বারটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, এই নাম্বারে আপনারা তাকে সাহায্য পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমাদের যে বানিয়াপাড়া মানবিক সংস্থা রয়েছে, আমাদের মাধ্যমেও আপনারা শুধু আমিরুল ভাই নয়, এরকম আরও অন্যান্য দুস্থ মানুষদেরকে যদি সহযোগিতা পাঠাতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে বানিয়াপাড়া মানবিক সংস্থার নাম্বারে সাহায্য পাঠাতে পারেন এবং সরাসরি আপনারা যে আমাদের যে প্রতিবন্ধী ভাই আমিরুল তার নাম্বারে আপনারা সাহায্য পাঠাতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।